আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ একরকম লেগেই গেছে বলা যায়। এছাড়া বাংলাদেশে আজকে চীনের ব্যাপারে আমরা দেখলাম যে জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি ইরানকে নিঃশেষ করতে চাই আরব দেশগুলো, এই বিষয়ে একটি রয়টার্সের একটি প্রতিবেদনের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাওয়ার আগে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান জানায়নি উপসাগরীয় আরব দেশগুলো, তবে এসব দেশ এখন তাদের অবস্থান পরিবর্তন করেছে। অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রকে আর্জি জানাচ্ছে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যেন এখনই যুদ্ধ বন্ধ না করে। তিনটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। তাদের আশঙ্কা, ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায় তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানির সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া। আমরা আরও বিস্তারিত আছে এই প্রতিবেদনে। আপনি আসলে কি দেখছেন, আরব দেশগুলো কি ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে চায় কেন? ধন্যবাদ আপনাকে। দুটো কারণ আমরা মোটামুটি বুঝতে পারছি। একটা হচ্ছে যে ধরেন এখনকার যে বাস্তবতা, গত 18 দিন ধরে তো ইরানের উপর মার্কিন এবং ইসরায়েল আক্রমণ চলছে, আর ইরান আরব দেশগুলোতে মার্কিন যে ঘাঁটি আছে সেগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। এবং সাথে সাথে কিন্তু সাম্প্রতিককালে আমরা এটাও দেখছি যে ইরানিরা তাদের বিভিন্ন উপসাগরীয় দেশগুলোর তেলের ব্যবস্থাপনা বলেন, বিমানবন্দর বলেন, হোটেল বলেন, সেগুলোতে আক্রমণ চালাচ্ছে। তারা যেটা বলছে যুক্তি হিসাবে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লেষ আছে, সেই কারণে আমরা এই আক্রমণটা করছি। কিন্তু এটা বাস্তব যে ওই দেশগুলোর সরকার যারা আছে তাদের সকলের জন্যই তো একটা বিরাট প্রশ্ন। তাদের মানুষরা তো প্রশ্ন করবে যে আমরা আক্রমণের মুখে আমাদের সরকারগুলো কি করছে। তো এখন কিন্তু কোনো সরকারই এ পর্যন্ত, মাঝখানে বোধহয় কাতার একটু উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সরকারই কিন্তু উপসাগরীয় যে দেশগুলো আছে তারা কিন্তু ইরানের আক্রমণের কোনো পাল্টা আক্রমণ করেনি। কিন্তু তাদের মধ্যে একটা রাজনৈতিকভাবে তাদের দেশের অভ্যন্তরীণ থেকে একটা চাপ তো তৈরি হয়েছে, এটা সত্যি কথাই। এবং সে আক্রমণের মুখে তাদের এইরকম ভাবনাটা খুব আমার কাছে অসম্ভব বলে মনে হয় না। তারা হয়তো ভাবছে যে এখন তো তারা মহাবিপদগ্রস্ত। একটা হচ্ছে যে তারা আক্রমণের মুখে, ইরানি পাল্টা আক্রমণের মুখে তাদের অর্থনীতি স্থবির হয়ে গেছে, তাদের তেল রফতানি বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য এমনকি বিমান চলাচলও বন্ধ হয়ে আছে অনেক দেশের জন্য। তো কাজেই এই বাস্তবতায় কিন্তু তারা নতুন করে একটা উপলব্ধিতে এসছে যে ইরানকে তারা, ইরান সম্পর্কে আরবদের এমনিতেই বহুকাল ধরেই ঐতিহাসিকভাবেই এক ধরনের সেন্সিটিভিটি আছে। কারণ ইরান দুটো ভিন্ন সিভিলাইজেশন, আরব সিভিলাইজেশন অ্যান্ড পার্সিয়ান সিভিলাইজেশন, এদের হাজার বছরের প্রতিদ্বন্দ্বিতা আছে। বিশেষ করে আপনি যদি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর দিকে দেখেন, সৌদি আরবের সাথে কিন্তু বহুকাল ধরেই ইরানের ভূকৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ছিল। গত বছর দুয়েক আগে চীনের দুতিয়ালিতে ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে একটা নূতন সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছিল। এবং আমরা তো এটা জানি যে ইরানের বিরুদ্ধে আপনি বিভিন্ন ধরনের স্যাংশন যেগুলো হয় সেগুলোতেও কিন্তু মোটামুটি দেশগুলো, আরব দেশগুলো, উপসাগরীয় দেশগুলো পশ্চিমাদের সাথেই তারা থাকে। এবং পশ্চিমারা কিন্তু, এবং তারা নিজেদের নিরাপত্তার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি দিয়ে তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা জন্মেছিল যে তারা ইরানের বিরুদ্ধে, ইরানকে তারা প্রধানত তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেছিল যে এর মধ্যে দিয়ে তারা নিরাপদ বোধ করবে। এখন এই গত 17-18 দিনে তো বোঝা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো নিরাপদ নয়ই, ওই দেশগুলোরও নিরাপত্তা এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। তো কাজেই এখনকার বাস্তবতা যদি বলেন, সেই প্রেক্ষাপটে আরব দেশগুলো এই ধরনের একটা চিন্তা করা অমূলক মনে হয় না। এবং ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তাহলেও সেটা আমার কাছে মনে হয় যে এখন যেহেতু তারা আক্রমণের মুখে, তারা তাদের অতীতে গিয়ে চিন্তা করছে পারস্য উপসাগর বা পারস্যের দেশের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল। আর যেটা আপনি ইঙ্গিত করলেন, ভবিষ্যতেও কিন্তু এটা রয়ে যাচ্ছে। কারণ এই হরমুজ প্রণালী যেটা আছে এর মধ্য দিয়ে 20%
পরিবহন হচ্ছে গ্যাস, অয়েল, ইভেন ফার্টিলাইজার, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস সব তো বন্ধ। এখন ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, আমি টিকে যাওয়াই বলবো, এখানে জয়ী হওয়ার কোনো সুযোগ নাই, যদি টিকে যায় এটা ইরানের জন্য জয়। যদি টিকে যায় তাহলে এই উপসাগরের দেশগুলোর জন্য এখন একটা নতুনভাবে সম্পর্ক পুনর্বিন্যাস করা ছাড়া কোনো উপায় থাকবে না। টিকে যাওয়া আর জয়ী হওয়ার মধ্যে একটু যদি আমাদেরকে বলতেন যে একটু বিস্তারিত না, ব্যাখ্যা। জয়ী ধরেন এই যে যুদ্ধ এখন যে ধ্বংসাত্মক যুদ্ধ হচ্ছে, এখানে তো ধরেন ইরানের জন্যে, ইরানের নেতৃস্থানীয় যারা আছেন তাদের অনেককেই প্রাথমিক ধাপেই তারা মেরে ফেলেছে। ইরানের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করছে। গত জুন মাসে একবার আক্রমণ হয়েছে, এখন আরেকবার আক্রমণ হচ্ছে, এবং সবশেষ যৌথ যে আক্রমণ। একটি তথ্য দিল যে 12,000 স্থাপনা ধ্বংস করা হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং আপনি ধরেন প্রায় 1300-1400-র উপর লোক মারা গেছে। তো কাজেই ইরানের জন্য এটা একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 3টা উদ্দেশ্য নিয়ে তারা শুরু করেছিল। পারমাণবিক তাদের যে গবেষণা প্রকল্প আছে এটাকে ধ্বংস করা, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে না যেতে পারে, এটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল তাদের মিসাইল যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে নষ্ট করে দেয়া, এবং তৃতীয় ছিল যারা তাদেরকে বলা হয় তাদের বন্ধু, যেমন হেজবুল্লাহ, হামাস, এগুলো আপনি লক্ষ্য করবেন এই ইরানে ঘটনার পাশাপাশি কিন্তু গতকাল ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ল্যান্ড অপারেশন শুরু করেছে। প্রতিদিনই বিমান থেকে তো বিমান আক্রমণ থেকে strike করছে। করছেই। তাদের টার্গেট হচ্ছে যে হিজবুল্লাহকে শেষ করে দাও যতখানি পারা যায়। তো এখন এই 3টা টার্গেটের মধ্যে পারমাণবিকটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিসাইলের উপর আক্রমণ হচ্ছে, তার অস্বীকার করা যাবে না। তো ইরানের স্থাপনাগত দিক থেকে ইরানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো কাজে এখানে যদি আপনি এই ক্ষতির পরে টিকে যান, অর্থাৎ এই ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাকে, তাহলে আপনি টিকে থাকবেন, কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ক্ষতি স্বীকার করে টিকতে হবে। তো কাজে এখানে ইরানের জন্য যেহেতু তার বারটা খুব নিচে, যে কোনো রকম টিকলেই আমি জিতে গেলাম, তো কাজে সেই জায়গায় ইরানের জন্য টিকে থাকাটাই তার জয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জয়টা হলো এদিকে যদি সরিয়ে দিতে পারে। যদি না সরাতে পারে তাহলে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে কেন এই আক্রমণে আমরা গেলাম। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। আরব দেশগুলোর যে অবস্থানের কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি কি আরেকটি বিষয়ের কাজ করছে কি, যে ধর্মীয় বিষয় যেগুলো আছে, শিয়া সুন্নির যে বিরোধগুলি, ইরানকে কি এই জায়গা থেকে কি তারা দেখছে, বা ইরানের নতুন করে ইরানের আধিপত্য সৃষ্টি হবে, এই ধরনের আশঙ্কার কথা কি তারা ভাবছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক, দর্শক শ্রোতা। আমি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং এর পরেও যে পার্টগুলোতে আলোচনা হবে আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে একপেশে তথ্য। আপনি খেয়াল করে দেখবেন যে ইরান যে অ্যাটাকগুলো করছে ইসরায়েলে, কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে সেখানে ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু? নেতানিয়াহুর বেঁচে থাকা মারা যাওয়া নিয়ে এটা নিয়ে কয়েকদিন ধরে কয়েক ধরনের একটা ধোঁয়াশা আছে, এবং খেয়াল করে দেখবেন যে নেতানিয়াহু বেঁচে আছেন এটি প্রমাণ করার জন্য তার লুঙ্গি রোদে শুকা দিচ্ছে, এটি সামনে আনা হচ্ছে। আমি মজা করে বললাম আর কি, কিন্তু যদি লুঙ্গি সামনে এনে শুকা দিচ্ছে এটি দেখিয়ে যদি প্রমাণ করতে হয় বেঁচে আছে, তাহলে তাকে সামনে আনাটা অসুবিধাটা কোথায়? যাকে নিয়ে প্রশ্নটা উঠছে তিনি সকালবেলায় নাস্তা করেছেন, এই যে দেখেন তার চেয়ার, গ্লাস ইত্যাদি, এটি দিয়ে প্রমাণ করছি যে তিনি বেঁচে আছেন। তো ওটা দিয়ে প্রমাণ করার থেকে তাকে সামনে এনে প্রমাণ করি যে তিনি বেঁচে আছেন। অর্থাৎ একটা ধোঁয়াশা কিন্তু আছে, যে তথ্যগুলো আসছে তথ্যের মধ্যে। না, আমার কালকে আবার সর্বশেষ একটি ভিডিও দেখলাম যে সেখানে বলছে যে সে আছে, কিন্তু সেটিও যে এআই দিয়ে প্রমাণ করতে হবে কেন? এটি নিয়েও আমেরিকার অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন তুলেছে। আমার প্রশ্নটা হলো যে তিনি যদি বেঁচেই থাকেন তাহলে তো তিনি তো সামনে আসতেই পারেন, তাকে সামনে এনে প্রমাণ করা যায় তিনি বেঁচে আছেন। তো এটি না করে ওই যে তিনি সকালবেলা নাস্তা করেছেন, এই যে দেখেন এই কাপে তিনি কফি খেয়েছেন, এই বিষয়গুলো, ঠিক আছে, আঙ্গুল দেখাচ্ছে, তাই না, 5টি আঙ্গুল আছে, তো এগুলোর কারণটা কি? নিশ্চয়ই কোনো একটা ভেতরে একটা রহস্য আছে। আরেকটি খবর শুনছি যেটি গণমাধ্যম বলছে যে তিনি আগের মতন অবস্থায় নেই, অনেকটা ভীত সন্ত্রস্ত অবস্থায়, জন্য তিনি খুব একটা বের হচ্ছেন না। সেটিও যদি হয়, পুরো ইসরায়েল তো ইরানি বাহিনীর দখলে চলে যায়নি, ইসরায়েলের প্রতি তার সরকারের তো নিয়ন্ত্রণ আছে।
এবং সেখানে ইরানের হামলা মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে। তো এর ভেতর থেকে তার দেশের সর্বোচ্চ ব্যক্তি, যাকে নিয়ে এত রহস্য তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, তাকে কোনোভাবেই পাবলিকের সামনে আনা যাবে না। সেখানে তো আর আমাদের মতন মব নাই যে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, পুরো প্রশাসন তো নেতানিয়াহুর অধীনে। সুতরাং তাকে সামনে না আনার পেছনে নিশ্চয়ই কোনো একটা কূটনীতির তো নানা রকমের কলা কৌশল থাকে, কৌশল থাকুক বা না থাকুক, এর পেছনে একটা রহস্য আছে বলে আমি সংশয় প্রকাশ করি। দ্বিতীয়ত, আপনি যেটি বললেন আদর্শিক, আপনি মজার বিষয়টা খেয়াল করে দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে শাসকরা এই ইরানের সরকারের পতন চায়, এটা শাসকরা চায়, জনগণের চাওয়া না, শাসকদের চাওয়া। এবং এই শাসকদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হলো ধর্ম। মোটামুটি কাছাকাছি, কিন্তু শিয়া সুন্নির মধ্যে মানে তাদের যে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, কিন্তু কমন কতগুলো জায়গা আছে। অথচ এই শাসকরা একজন আরেকজনকে, সাদ্দামকে যখন ফাঁসিতে ঝোলায়, ইরানের ভূমিকার কথা মনে আছে? ইরান কিন্তু সেই ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি, ধরি মাছ না ছুঁই পানি। আজকে সেই বিপদটা ইরানের কাঁধে এসেছে। আবার আয়লান কুর্দির কথা মনে আছে? আয়লান কুর্দি যে তার পরিবার নিয়ে সাগরে ভেসেছিল, তার আশপাশে কারা ছিল? এই যে ধর্ম বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র, যে শাসক, তারাই কিন্তু এই জায়গাগুলোকে আয়লান কুর্দিকে ওই জাহাজে উঠতে বাধ্য করেছিল। তাদের দিকে বন্দুক তাক করা, পরিবারের দিকে বন্দুক তাক করা, এবং তারা এক পর্যায়ে সলিল সমাধি ঘটে। অর্থাৎ এই যে মিসাইল হামলার পরে আরবের শাসকরা একজন আরেকজনের বিপক্ষে গেছে, তা না, এটা তাদের স্বভাবজাত, এই কাজটি তারা করেন এবং এই কাজটি করতে তারা অভ্যস্ত। অন্যদিকে আপনি খেয়াল করে দেখবেন, যখন কিউবা কোনো একটা বিপদে পড়ে, যেভাবেই হোক না কেন, ওই যে উত্তর কোরিয়ার যে আমরা যাকে নিয়ে ঠাট্টা মশকরা করি, ও কিন্তু চেষ্টা করে যতটুকু পারি সহযোগিতা করার জন্য, অথবা অন্য একটা দেশ যখন বিপদে পড়ে আর একটা দেশ সহযোগিতা করার জন্য। অর্থাৎ এই যে আপনি শুরুতে বললেন যে আফগানিস্তান এবং পাকিস্তান দুটো রাষ্ট্রেরই বিশ্বাসের ভিত্তিটা হলো ধর্ম। এর ভেতর থেকে আমি যেটা দেখি, বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র ব্যবস্থাপনা, ফেইথ বেজ যে রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা আপনার সংহতির বাঁধনটাকে ক্রমশই দুর্বল করে ফেলে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আরবে যেগুলো ঘটছে। এটা তো হওয়ার কথা না। আমরা এখানে যারা আছি, আমরা কত ধরনের ক্রেডিট ক্লেম করি, আমাদের মুসলিম উম্মা, আমাদের আরব উম্মা। তো এগুলো যে যাদেরকে আমরা ফোকাস করি, এই জায়গাগুলোতে যাদেরকে আমরা ইমাম হিসাবে দেখি, তাদের মধ্যকার বিরোধের জায়গাটা আমরা দেখি, কিন্তু আমরা এই রাজনীতিটা ধরতে পারি না। আসল ব্যাপারটা হলো আমেরিকার যে আধিপত্য, যে প্রভাব, সেই প্রভাবের সাথে কে কে থাকবেন এবং থেকে তার ক্ষমতাটাকে নিরাপদ রাখবেন, মূল ব্যাপারটা হচ্ছে তাই। ইরান মনে করেছে যে না, আমেরিকার এই ব্যবস্থাপনাকে মেনে নিয়ে আমি বশ্যতা স্বীকার করব না, সে আমেরিকার চোখে শত্রু হয়ে গেছে। সৌদি আরব সহ অন্যান্য যারা, তারা বশ্যতা স্বীকার করে। আবার ইয়েমেনের সাথে আরবের যে সম্পর্ক, সৌদি আরবের যে সম্পর্ক, যেভাবে মানুষকে একেবারে মানে বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত বোমা হামলা করে মানুষ মেরে ফেলছে, তার বিরুদ্ধে আপনি খেয়াল করবেন যে এইখানে মূল ব্যাপারটা হচ্ছে ধনী। ইয়েমেন যদি সৌদি আরবের মতো সম্পদশালী হতো, হয়তো আমাদের এখান থেকে আমরা এইটাকে আলোচনার মধ্যে আনতাম। আপনি সৌদি আরবের সাথে ইয়েমেনের যে সম্পর্কটা, বৈরিতাটা, এটা কিন্তু আপনি কোথাও কোনো আলোচনার মধ্যে দেখবেন না, কারণ ওরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। তো আমি এই যুদ্ধটা আমরা আসলে চাইলেও বন্ধ করতে পারবো না, এর সাথে আমাদের কিচ্ছু করার নাই। আমরা ওই যে ইউটিউবে ভিডিও টিডিও দেখে আসার সময় মেট্রো রেলে দেখলাম কয়েকজন বেশ আলাপ করছে। গতকাল ইরান যে 20 জন একে গ্রেপ্তার করেছে, তথ্যদাতাকে, ওরা বলছে তার মধ্যে 3 জনকে মিসাইলের সাথে বেঁধে উড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে একটা আনন্দ আছে আর কি। তো এর ভেতর থেকে আমরা কতগুলো বিনোদন খুঁজে পাই, কিন্তু বাস্তবতা হলো যেখানেই যুদ্ধ হোক না কেন, আসলে সামগ্রিকভাবে সম্পদ, মানুষ, মানবতা ক্ষতিগ্রস্ত হয়। এবং পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় সে হরমুজ প্রণালী,
সেখানে তেলের জাহাজগুলো চলতে পারছে না, আমার এখানে ড্রাইভার বাসে বসে স্টিয়ারিং তাকে বন্ধ করে দিতে হচ্ছে। জি